আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স অনলাইন ক্লাস সামারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ওয়াইস করুণী, মেন্টর ম্যাট্রিক্স একাডেমি। আসলে এই দুর্যোগকালীন মোমেন্টে আমরা সবাই অনেক টেনশনের মধ্যে আছি। আপনি যেমন টেনশনে আছেন, আমরাও টেনশনে আছি, কিন্তু কি করব, পড়াশোনা তো আসলে চালিয়ে যেতে হবে, কারণ নিজেকে সেফ রাখতে হবে। আপনি সেফ থাকবেন নিজে, আমরা সেফ থাকবো, সাইড বাই সাইড আমাদের কাজ করে যেতে হবে, কারণ আমরা চিকিৎসক, আমরা আমাদের দায়িত্বকে তো ভুলে যেতে পারি না। তো যাই হোক, আমি শুরু করছি। তো যেটা বলছি সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস সামারিতে যে ক্লাসগুলো আপনাদের একাডেমিতে হবে সেই ক্লাসের একটা জাস্ট সামারি আমি তুলে ধরবো। এই পুরো ক্লাসটা আপনারা আবার একাডেমিতে ডেফিনেটলি করতে পারবেন, নো ডাউট। একাডেমিতে আপনারা আবার এটা পুরো ক্লাসটাই পাবেন এবং আমি নিব এটা। তো সিস্টেমিক ব্যাকটেরিওলজি টপিকটা আসলে বেশ বড় মনে হয় আপনাদের কাছে, কিন্তু এটা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে এখান থেকে প্রায় অনেক প্রশ্ন আসে। যেটা শাহাদত জুয়েল সবসময় যেটা বলে যে আপনাদের প্যাথোলজি মাইক্রোবায়োলজি টপিকটা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসে। প্রায় এবারও আমি রেসিডেন্সিতে দেখলাম যে প্রায় 40টার মতো কোশ্চেন আসছে আপনাদের সার্জারি এবং বেসিক ফ্যাকাল্টিতে। এবার ডিপ্লোমা কোশ্চেন যদি দেখি, আমি অ্যানালাইসিস করি, তাহলে ডিপ্লোমা কোশ্চেন অ্যানালাইসিসও আমি দেখব যে প্রায় সিস্টেমিক ব্যাকটেরিওলজি থেকে প্রায় 4টা প্রশ্ন কিন্তু এসছে। 100টার মধ্যে 4টা প্রশ্ন ডিফারেন্ট ফ্যাকাল্টিতে, এটা কিন্তু মোটেও কম ইম্পর্টেন্ট না। ডেফিনেটলি ইটস আ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে সিস্টেমিক, আর ক্লাস শুরুর আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনি এই টপিকগুলো যেটা আমি বলবো সামারির, এগুলো আপনি কোত্থেকে প্রিপারেশন নেবেন। সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্স একাডেমির যে 6-7 ভলিউমের যে বইটা আছে, সেই বইটা আপনি আসলে মেইনলি ফলো করবেন। সেই বইয়ে দেখবেন যে আপনার সিস্টেমিক ব্যাকটেরিওলজির সবগুলো টপিক কত সুন্দরভাবে গুছানো আছে, সাজানো আছে। এবং আপনি যদি আমার লেকচারটা পুরোটা ধরতে চান, আপনার বইয়ের সেই প্রথম থেকে শুরু করে সিস্টেমিক ব্যাকটেরিওলজি শেষ পর্যন্ত মিলাতে পারবেন, এবং আমি ওভাবেই বলার চেষ্টা করব। এবং সেখান থেকে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো, আসলে ইম্পর্টেন্ট তো সব ইম্পর্টেন্ট না হলে তো আপনাদের বইতে নিশ্চয়ই আসে নাই। তো ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। আর আপনারা যদি মনে করেন যে ভাইয়া এই টপিকটা আরেকটু আপনি বলার পর একটু রিক্যাপিচুলেশন দরকার আছে, আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি হয়তো আমার অনলাইন ক্লাস আমার শেষে অ্যান্সার দিব, অথবা যদি সময় পাই এই সময় দেখে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে আসা যাক যে কোন কোন টপিকগুলো আসলে সিস্টেমিক ব্যাকটেরিওলজির মধ্যে সবসময় বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকেন আমাদের এক্সামিনাররা। এই কোশ্চেনের অ্যান্সারে হচ্ছে যে সাধারণত সিস্টেমিক ব্যাকটেরিওলজি শুরুই হয় হলো স্ট্যাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস দিয়ে। এবং স্ট্রেপ্টোকক্কাস দিয়েই প্রশ্ন শুরু হয়। এবং স্ট্যাফাইলোস্ট্রেপ্টোকক্কাস এতটা ইম্পর্টেন্ট যে সিস্টেমিক ব্যাকটেরিওলজি শুরুতে আপনাকে স্ট্যাফাইলোস্ট্রেপ্টোকক্কাস ভালো করে আয়ত্ত করতে হবে। এখন প্রশ্ন আসে যে ভাই আমি স্ট্যাফাইলোস্ট্রেপ্টোকক্কাসের কোন পয়েন্টগুলো আসলে বেশি গুরুত্ব দিয়ে পড়ব। প্রথম কথা হলো যে এর টক্সিনস এবং এনজাইমস, ডিফারেন্ট টক্সিনস অ্যান্ড এনজাইমস অফ স্ট্যাফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস ইনক্লুডিং দেয়ার ডিজিজেস। তো এখানে আপনার প্রত্যেকটা টক্সিন এবং তাদের ফাংশন, প্রত্যেকটা এনজাইমের নাম, স্ট্যাফাইলোস্ট্রেপ্টো সবসময় পরীক্ষার হলে প্যাস লাগবে, কিন্তু আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে, এবং ডিজিজও আলাদাভাবে মনে রাখতে হবে। এমনকি টক্সিন দিয়ে কি ডিজিজ হয় এবং এনজাইম দিয়ে কি ডিজিজ হয় সেভাবে মনে রাখতে হবে। এবং একটা স্পেশাল টপিক আছে, সেটা হচ্ছে এমআরএসএ বা মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এটা আপনাদের ফার্মাকোলজিতেও যেমন আসবে, ঠিক তেমনি আমাদের মাইক্রোবায়োলজিতেও এখান থেকে প্রশ্ন আসবে যে কোন জিনে মিউটেশন হলে এমআরএসএ ব্যাকটেরিয়াগুলো গ্রো করে, এবং হোয়াট আর দ্য ড্রাগস অ্যাকচুয়ালি উই প্রেসক্রাইব ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন ড্রাগস এগেইনস্ট দ্য এমআরএসএ। দ্যাট শুড বি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর আসেন হচ্ছে আপনার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস বা নাইজেরিক গনোরি বা মেনিনজাইটিসের কথা যদি আমি বলি। নাইজেরিক গনোরি এবং মেনিনজাইটিস বলার অপেক্ষা রাখে না যে এখান থেকে কতটা ইম্পর্টেন্ট, এবং বলাই যায় কোথেকে প্রশ্ন আসবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট প্রপার্টিস,
কি কি প্রপার্টি এর আছে। আরেকটা প্রশ্ন হলো যে এর কি কি কমপ্লিকেশন এরা ক্রিয়েট করতে পারে, নাইজেরিয়া গনোরি দিয়ে কি কমপ্লিকেশন হয় ইন বোথ সেক্সেস, মেল ফিমেল বোথ সেক্সে কি কি কমপ্লিকেশন এরা ক্রিয়েট করতে পারে এটা। আরেকটা হচ্ছে যে মেনিনজাইটিস থেকে একটা প্রশ্ন সবসময় আপনাদের পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে যে নিউনেটাল মেনিনজাইটিস। যারা পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে আছেন তাদের জন্য এটা মানে কি বলবো যে যার পর না ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে নিউনেটাল মেনিনজাইটিসের কজ কি। এবং আপনারা দেখবেন যে ম্যাট্রিক্সের শিটগুলো সেভাবেই সাজানো হয় এবং সবগুলো বইয়ের সারসংক্ষেপ মিলিয়ে কিন্তু আমরা ম্যাট্রিক্সের শিটটা সাজিয়ে থাকি। এবং আপনাদের শিটে বা ম্যাট্রিক্সের 6-7 ভলিউমের বইতে যে টপিকগুলো দেওয়া আছে, বিশেষ করে নিউনেটাল মেনিনজাইটিসের যে কজটা দেওয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো মনে রাখলেই কিন্তু আপনি ডেফিনেটলি ফুল অ্যান্সার করতে পারবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এরপরে টপিক আসে হচ্ছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আসলে টিবি হয় না এমন কোনো অর্গান কিন্তু আমাদের নাই, সুতরাং টিউবারকুলোসিস হবে এটাই স্বাভাবিক এবং টিবি থেকে আপনাদের প্রশ্ন আসবে এ ব্যাপারে কোনো মানে আপোষ নাই। এর মধ্যে বিসিজি মন্টক্স টেস্ট এর ইন্টারপ্রিটেশন এবং গতবার রেসিডেন্সিতে যেটা আসছে সেটা হচ্ছে কক্স পস্টুলেটের আপনাদের কক্স পস্টুলেটের ইন্টারপ্রিটেশন। ডেফিনেটলি মাইকোব্যাকটেরিয়াম টিবি, প্রাইমারি টিবি, সেকেন্ডারি টিবি, বিসিজি মন্টক্স টেস্টের ইন্টারপ্রিটেশন এবং কক্স পস্টুলেটের ইন্টারপ্রিটেশন, এবং এই জিনিসটা আসলে বোঝা উচিত। আমি আপনাদের আজকের লেকচারে একটু আলোচনা করব কক্স পস্টুলেট নিয়ে, যাতে আপনারা একটু ভালোভাবে এটা আত্মস্থ করতে আপনাদের সুবিধা হয়। কক্স পস্টুলেট নিয়ে আমি আপনাদের আজকে আলোচনা করব। এরপরে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি বা হ্যানসেন ব্যাসিলাই। আপনারা অনেক সময় জানতে চান যে ভাইয়া যে লেপ্রি থেকে আসলে এত ভাস্ট, আমি কি এমফিল করবো মাইক্রোবায়োলজিতে, আমাকে এত কিছু জানতে হবে? না, আসলে লেপ্রি থেকে যদি একটা প্রশ্ন জানেন, বিশেষ করে যারা মেডিসিন বেসিক ফ্যাকাল্টিতে আছেন তাদের একটা প্রশ্ন যদি আপনারা শিখেন, সেটা হবে হচ্ছে যে টিউবারকুলার লেপ্রোসি এবং লেপ্রোম্যাটাস লেপ্রোসির জাস্ট ডিফারেন্সটা, যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ক্লিনিক্যাল এবং আপনাদের কি বলে যে মাইক্রোবায়োলজিক্যাল যে ডিফারেন্সগুলো বা একটা ক্লিনিক্যাল ফিচার দিয়ে কীভাবে দুটাকে আলাদা করবেন, এই ডিফারেন্স কিন্তু সবসময় প্রতিবারই আসে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে যে ডায়রিয়া। হ্যাঁ, সাখাওয়াত ভাইয়ের আমাদের যে 6-7 ভলিউমের বইটা এত সুন্দর করে ডায়রিয়ার প্রশ্নটা সাজানো আছে, কারণ আপনারা জানেন যে ডায়রিয়া থেকে প্রশ্ন হয় না এরকম মাইক্রোবায়োলজি প্রশ্নই কিন্তু হয় না। সো ডায়রিয়া এবং ব্লাডি ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়ার কজ আপনাকে ডেফিনেটলি জানতে হবে। বিশেষ করে যারা মেডিসিন ফ্যাকাল্টিতে আছেন তাদের কিন্তু ইনফেকশাস ডায়রিয়া, নন ইনফেকশাস বা ইনফ্ল্যামেটরি, নন ইনফ্ল্যামেটরি বা ইনভ্যাসিভ, নন ইনভ্যাসিভ ডায়রিয়া, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, নো ডাউট। এরপর আসেন ট্রান্সমিটেড ডিজিজ। হোয়াট আর দ্য ট্রান্সমিটেড ডিজিজেস এবং কোন কোন রুটে কোন ব্যাকটেরিয়া ট্রান্সমিটেড হয়, এখান থেকে প্রশ্ন হবেই হবে, নো ডাউট। এবং আপনাদের ম্যাট্রিক্সের 6-7 ভলিউমের বই এবং আমাদের লেকচার শিট যত সুন্দর করে ট্রান্সমিটেড ডিজিজ আমরা সাজিয়ে দিই, এবং এই ট্রান্সমিটেড ডিজিজ আপনাকে জানতে হবে, বিশেষ করে ট্রান্সপ্লাসেন্টা ক্রস করে কোনগুলি, ব্রেস্ট মিল্ক ক্রস করে কোনগুলি, বার্থ ক্যানেল দিয়ে কোন ব্যাকটেরিয়াগুলো যায়, এছাড়া জুনোটিক ডিজিজ কোনগুলো সেগুলো আপনাকে জানতে হবে, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে কোন অর্গানিজমগুলো ট্রান্সমিটেড হয়, এবং কিছু কিছু এন্টারোব্যাকটেরিয়াসিক গ্রুপের ব্যাকটেরিয়া আমাদেরকে শিখতে হয়। তার মধ্যে একটা হলো ভিব্রিও কলেরি, ইকোলাই, শিগেলা। ইকোলাই থেকে একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ডায়রিওজেনিক স্ট্রেইনস অফ ইকোলাই। ইকোলাই কী কী ডায়রিওজেনিক স্ট্রেইন আছে সেটা যেমন আপনাকে জানতে হবে, ঠিক তেমনি আপনাকে জানতে হবে যে এখানে স্টেরাইল পায়োরিয়ার একটা কজ আপনাদের পরীক্ষায় প্রায় আসে, যে একটা এই পেশেন্ট এখন কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন কিন্তু বেশি আসার সম্ভাবনা সবসময় বেশি আসে এবং ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে স্টেরাইল পায়োরিয়ার কজ বা বলবে যে এ পেশেন্ট কেম টু ইউ উইথ মেসিভ পাইউরিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, বা ইউরিনে পাস্টেল দেখবেন প্লেন্টি আছে, কিন্তু কালচারে দিয়েছেন কিন্তু কালচারে দেখা যাচ্ছে নো গ্রোথ, কোনো গ্রোথ আসছে না। হোয়াট আর দ্য কজেস, আই মিন এটা জানতে চাচ্ছে আপনাকে, হোয়াট আর দ্য কজেস অফ স্টেরাইল পাইউরিয়া। স্টেরাইল পাইউরিয়ার কজগুলো আপনাদের ম্যাট্রিক্সের 6-7 ভলিউমের বই এবং আপনার লেকচার শিটে এক্সেলেন্টভাবে ডেসক্রাইব করা আছে, বক্স করে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি কজগুলো পড়বেন আর ট্রু ফলস লাগাবেন। আসলে শিটগুলো এবং ম্যাট্রিক্সের বইগুলো এভাবেই সাজানো হয় যাতে আপনি যত কম সময়ের বেশি প্রিপারেশন নিতে পারেন। এবার একটা প্রশ্ন হয় যে কোন কোন ব্যাকটেরিয়াগুলো আমাদের প্লাসেন্টা ক্রস করতে পারে। দুটো ব্যাকটেরিয়া প্লাসেন্টা ক্রস করে,
একটা হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেন আর একটা হলো ট্রিপোনিমা প্যালাইডাম। ট্রিপোনিমা প্যালাইডাম বা এসটিডিটা আমরা আপনাদেরকে এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ চ্যাপ্টার আলোচনা করব। আজকে আমি লিস্টেরিয়া নিয়ে কথা বলবো, কারণ লিস্টেরিয়া মোনোসাইটোজেন এমন একটা ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করে এবং এর অনেকগুলো পিকুলারিটি আছে, যেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। দেন হেলিকোব্যাক্টার পাইলোরি, যারা মেডিসিন ফ্যাকাল্টি এবং বেসিক ফ্যাকাল্টিতে আছেন তাদের জন্য হেলিকোব্যাক্টার পাইলোরি, এবং সার্জারি ফ্যাকাল্টিতেও বেশ প্রশ্ন হয় হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে। একটা প্রশ্নই আসে যে একটা ব্যাকটেরিয়া যদি অনকোজেনিক থাকে সেই ব্যাকটেরিয়া কোনটা? ডেফিনেটলি সেটা নান আদার দেন হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি অনকোজেনিসিটি কিভাবে শো করে, হোয়াট আর দ্য প্যাথোজেনিক ক্রাইটেরিয়া, হোয়াট আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টরস অফ হেলিকোব্যাক্টার পাইলোরি, অ্যান্ড আফটার অল দ্যাট হেলিকোব্যাক্টার পাইলোরি ট্রিটমেন্টটা কি, ট্রিপল থেরাপিতে কি কি অ্যান্টিবায়োটিক এখানে ইউজ করা হয়। ডেফিনেটলি এই কোশ্চেনটা আপনাদের প্রত্যেকবারই যদি আসে, এখান থেকে এই প্রশ্নটাই আসে। দেন দ্য ক্ল্যামাইডিয়া, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিসের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ক্ল্যামাইডিয়া। আপনি জানেন যে যতগুলো ব্যাকটেরিয়া আছে, যেমন এসটিডি করে যারা, অ্যাজ ফর এক্সাম্পল যে নাইজেরি গনোরি এসটিডি করে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং গনোরি দেখবেন যে 10 থেকে 30% ক্ষেত্রে কখনো একা কিন্তু যায় না, এটাকে বলা হয় 10 থেকে 30% ক্ষেত্রে সে কো ইনফেকশন করে, এবং গনোরি সবসময় যাওয়ার সময় ক্ল্যামাইডি এবং ট্রিপোনোমাকে সাথে করে নিয়ে যায়, এটাকে বলা হয় কো ইনফেকশন। ঠিক আছে, তাহলে আমরা টপিকগুলো আলোচনা করলাম। তাহলে ম্যাট্রিক্সের বইয়ের শুরুতেই দেখবেন আপনি একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। প্রথমে যদি এই ক্লাসিফিকেশনটা আমি আপনাদের জেনারেল ব্যাকটেরিওলজিতেও কিন্তু আলোচনা করেছি। জেনারেল ব্যাকটেরিওলজিতে আপনি দেখেছেন যে একটা ব্যাকটেরিয়া কিভাবে আমরা ক্লাসিফাই করি, ইন্ট্রাসেলুলার এবং নন অব্লিগেট ইন্ট্রাসেলুলার ক্লাসিফাই করি, এগুলো আমি জেনারেল ব্যাকটেরিওলজিতে বলেছি, এখানে আর রিপিট করছি না। তবে আমি এখানে শুধু বলবো যে যে ইন্ট্রাসেলুলার বলা হয় সেই ব্যাকটেরিয়াগুলোকে, যে ব্যাকটেরিয়াগুলো সেলের মধ্যে থাকতে পছন্দ করে। মোট কথা, সেলের ভিতরে এটিপি ছাড়া যে তার কাজকর্ম কোনো কিছুই কমপ্লিট করতে পারে না, তারা ইন্ট্রাসেলুলার। যদি তাকে কোনো এটিপি তৈরি করতে না পারে উইদাউট ইন্ট্রাসেলুলার, সেলের ভিতরে ছাড়া, তাহলে অব্লিগেট ইন্ট্রাসেলুলার বলা হয়। আপনাদের ম্যাট্রিক্সের বইতে এবং শীটে দেখবেন যে কত সুন্দর করে অব্লিগেট ইন্ট্রাসেলুলার, ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলারের চার্ট দেওয়া আছে। জাস্ট গো থ্রু দ্য বুক, গো থ্রু দ্য রিমেম্বার দিস চার্ট অ্যান্ড পরীক্ষার হলে ট্রু ফলস দাগাবেন। ইটস আ ভেরি সিম্পল থিং। আপনি বলবেন যে ভাই এত ইনফরমেশন একসাথে মাথায় নেওয়া আসলে কোয়াইট ডিফিকাল্ট। যেমন সাখাওয়াত ভাই সবসময় একটা কথা বলে যে রেসিডেন্সির মূল মন্ত্র যদি কিছু থাকে সেটা হচ্ছে যে রিভিশন। আপনি যতবার ভালো করে রিভিশন দিতে পারবেন, একই পড়া বারবার করে পড়তে পারবেন, তত ভালো কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। তো সুতরাং আমি মনে থাকে না, আমি পারবো না, এই কথা বলার মনে হয় সময় এখন আর নাই। আপনাকে পারতে হবে, বুঝতে হবে, মনেও রাখতে হবে, আর এর জন্য আপনাকে যতটুকু পরিশ্রম দেওয়া দরকার সেটুকু দিতে হবে। এরপরে আচ্ছা, আমরা আজকে ম্যাট্রিক্সের বই শুরুতে দেখবেন যে সুপার অ্যান্টিজেন নিয়ে একটা কথা বলা আছে। যে সুপার অ্যান্টিজেন মানে কি, আমরা ইমিউনোলজিতে শিখেছি যে যে সমস্ত অ্যান্টিজেনগুলো ম্যাক্রোফেজের ভিতরে না ঢুকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে অ্যান্টিজেন, সেটাকে বলে সুপার অ্যান্টিজেন, তাই না? আপনার ইমিউনোলজিতে ডেফিনেটলি এটা খুব ভালো করে শিখেছেন যে অ্যান্টিজেন কীভাবে প্রেজেন্টেশন হয়। যারা ইমিউনোলজি ক্লাসটা করেননি, ডেফিনেটলি আমাদের ইমিউনোলজি ক্লাসটা অবশ্যই যে কোনো ব্যাচের সাথে করে ফেলবেন, কারণ প্রত্যেকটা ব্যাচে কিন্তু ইমিউনোলজি ক্লাস হবে, এবং ইমিউনোলজি বলার অপেক্ষা এখানে কতটা ইম্পর্টেন্ট বহন করছে। কারণ ইমিউনোলজির ওই টপিকগুলো না বুঝলে কিন্তু সুপার অ্যান্টিজেন বুঝবেন না, আর সুপার অ্যান্টিজেন না বুঝলে কিন্তু এখান থেকে আপনি এক্সাম্পলগুলো মনে রাখা আপনার জন্য ডিফিকাল্ট হবে। সো সুপার অ্যান্টিজেন কোনগুলো আপনি দেখবেন যে আপনাদের বইতে খুব সুন্দর করে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসের সুপার অ্যান্টিজেনের চার্ট করে দেওয়া আছে। যেমন ব্যাকটেরিয়া সুপার অ্যান্টিজেনের মধ্যে স্ট্যাফিলোকক্কাসেরই হচ্ছে আপনার প্রায় 3টা টক্সিন আছে। কি কি? একটা হলো টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, একটা হলো এক্সফোলিয়েটিভ টক্সিন, একটা হলো এন্টারোটক্সিন। কি কি টক্সিনের নাম বললাম? 3টা টক্সিনের নাম বলছি, টক্সিক শক সিন্ড্রোম, এক্সফোলিয়েটিভ টক্সিন এবং এন্টারোটক্সিন। অল অফ ইউ নো দ্যাট এন্টারোটক্সিন কতটা স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের মধ্যে ডেঞ্জারাস। কারণ এন্টারোটক্সিন হচ্ছে, মানে যদি একটা টক্সিন বলেন যেটা হচ্ছে হিট স্টেবল এক্সোটক্সিন, সেটা কিন্তু এন্টারোটক্সিন। কারণ আমরা জানি যে সমস্ত এক্সোটক্সিন 60 ডিগ্রি সেন্টিগ্রেডে নষ্ট হয়ে যায়, কিন্তু একমাত্র এক্সেপশন হচ্ছে এন্টারোটক্স, একমাত্র বলা ভুল হবে, যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এক্সেপশন হচ্ছে এন্টারোটক্সিন, যেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটস বয়লিং করলেও কিন্তু নষ্ট হয় না। এটাই হচ্ছে সেই এন্টারোটক্সিনস, এবং যেটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যেটা ফুড পয়জনিং করে। এবং মোস্ট কমন এক্সাম্পলস অফ ফুড পয়জনিং, যেটা কোনো গ্যাস্ট্রিক অ্যাসিডে ধ্বংস হয় না, এমনকি বয়েলে নষ্ট হয় না, এবং ইন্টেস্টাইনে গিয়ে মুহূর্তের মধ্যে শত শত হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করে, শত শত সাইটোকাইনকে লিবারেট করে, কেমো রিসেপ্টর ট্রিগার জোনকে অ্যাক্টিভ করে ভমিটিং সেন্টার এবং ফুড পয়জনিং করার একটা ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু এই এন্টারোটক্সিন।
তারপরে আসেন স্টেপ্টোকক্কাস। স্টেপ্টোকক্কাসের পাইরোজেনিক এক্সোটক্সিন বা ইরাইথ্রোজেনিক টক্সিন, অল অফ ইউ নো দ্যাট এটা স্কারলেট ফিভার করে, এবং ইরাইথ্রোজেনিক টক্সিনগুলো সুপার অ্যান্টিজেন একটা জলজ্যান্ত এক্সাম্পল। এছাড়া আছে ইয়ারসিনিয়া এবং মাইকোপ্লাজমা আর্থ্রাইটিস। সো সুপার অ্যান্টিজেনের কজগুলো আপনাকে ঠোঁটস্থ রাখতে হবে, যেমন এমডিএমএস বেসিক পরীক্ষায় 2020 সালে গত রেসিডেন্সি পরীক্ষাতে কিন্তু সুপার অ্যান্টিজেন নিয়ে প্রশ্ন এসছে। এরপর একটা প্রশ্ন সেকেন্ড টপিক হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। যে লাইসোজেনিক বা ব্যাকটেরিওফাজ মিডিয়েটেড টক্সিন বলতে আপনি কি বুঝেন? আসলে ব্যাকটেরিওফাজ মানে কি? মানে হচ্ছে যে সমস্ত ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে এবং ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে তার নিউক্লিক অ্যাসিডের সাথে একীভূত হয়ে থাকে এবং যোগ বুঝে কোপ মারে, যেটা আমরা সবসময় বলি যে সুযোগ বুঝে সেই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে বা আরএনএটাকে ত্যাগ করে আবার নতুন করে নতুন নতুন ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। এটাকে বলে লাইসোজেনিক কনভার্সন। এই যে ব্যাকটেরিয়ার ভিতর থাকার সময়ে যে দুজন একত্রিত হওয়ার কারণে যে গুণগুলো বা দোষগুলো সে অর্জন করে, সেগুলো আবার নতুন নতুন ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সমিটেড করে। উই কল ইট দ্য লাইসোজেনিক কনভার্সন। আপনাদের এখান থেকে পরীক্ষায় আসে যে কোন কোন ব্যাকটেরিয়ার টক্সিনগুলো লাইসোজেনিক কনভার্সন ব্যাকটেরিওফাজ মিডিয়েটেড টক্সিন তৈরি করতে পারে। আপনাদের বইতে দেখেন কত সুন্দর করে এ বি সি ডি ই হিসাবে আমরা এক্সাম্পলগুলো দিয়েছি, বা যেমন 1 নম্বর হলো স্টেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন, 2 নম্বর হচ্ছে বোটুলিনাম টক্সিন, কলেরা টক্সিন, ডিপথেরিয়া টক্সিন, ইকোলাই, ভেরোসাইটোটক্স। আপনি জানেন যে ইকোলাই 3টা টক্সিন আছে, একটা হিট লেভাইল, একটা হিট স্ট্যাবল, আর একটা হচ্ছে ভেরোসাইটোটক্সিনস। এই ভেরোসাইটোটক্সিনটাই কিন্তু আসলে এরা ব্যাকটেরিওফাজ মিডিয়েটেড টক্সিন হিসেবে কাজ করে। অন্য কোনো হিট লেভেল বা হিট স্টেবল বলে কিন্তু এই কোশ্চেনে ফলস হবে। যেমন আমি আপনাদের ক্লাস টেস্টের এক্সাম নেব, তারপরে আপনাদেরকে আমি হাফ সাবজেক্ট ফাইনাল, ফুল সাবজেক্ট ফাইনাল, এবং এই প্রশ্নটাই দেবো যে বারবার আমি আপনাদেরকে চেক করার চেষ্টা করবো যে ইকোলাই ভেরোসাইটোটক্সিন না দিলে আপনি কিন্তু লাইসোজেনিক টক্সিনে কখনোই ট্রু দিবেন না। আমি আপনাকে বারবার দিব যে হিট লেভেল টক্সিন দিব, হিট স্টেবল। আপনাকে মনে রাখতে হবে যে ভেরোসাইটোটক্সিন কথাটা উল্লেখ থাকতে হবে। ভেরোসাইটোটক্সিন যদি কথাটা উল্লেখ না থাকে বা 01578 এই টক্সিনটার নাম যদি উল্লেখ না থাকে, তাহলে আপনি কখনোই ট্রু দেবেন না লাইসোজেনিক কনভার্সনে। ঠিক আছে? এরপরের টপিক হচ্ছে যে ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। আপনি বলবেন ভাইয়া ফাস্টিডিয়াস মানে কি? ফাস্টিডিয়াস মানে হচ্ছে যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আপনার কালচার মিডিয়াতে কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল বা নিউট্রিয়েন্ট অ্যাড না করলে যারা গ্রো করে না। আপনাদেরকে মেমোনিজ দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের বইতে দিয়ে দেওয়া আছে এই লিস্ট অফ ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়ার নামগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে, কারণ এগুলো কিন্তু অর্ডিনারি কালচারে গ্রো করবে না। এবং এখান থেকে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো স্টেরাইল পায়োরিয়াতে আপনাকে দিয়ে দেবে। আমি বলেই দিই কোনটা দিবে। সবসময় যেটা দেয় হচ্ছে স্টেরাইল পায়োরিয়ার কজের মধ্যে, সেটা হচ্ছে যে ধরেন হেমোফাইলাস দেয়, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এই ব্যাকটেরিয়াটার নাম দেয় যে এটা স্টেরাইল পায়োরিয়া করে কিনা। এই ব্যাকটেরিয়াটার নাম কিন্তু দিয়ে থাকে, আপনাদের সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে। এরপর আসেন আমরা স্ট্যাফিলোকক্কাস অরিয়াসে চলে যাই। স্ট্যাফিলোকক্কাস অরিয়াস মানে কি? অরিয়াস নামটা আসছে আসলে অরাম থেকে। অরাম মানে গোল্ডেন ইয়েলো কালার। যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো কালচার করার পরে কালচার মিডিয়াতে একদম গোল্ডেন ইয়েলো কালার তৈরি করে, সেগুলোকে আমরা বলি অরাস বা অরাম। এরা কলোনাইজেশন ফর্মে থাকে আমাদের শরীরে তিনটা জায়গায়। আপনি বলবেন কোন 3টা জায়গায়? নোজে, ভ্যাজাইনাতে এবং স্কিনে। এই 3টা জায়গায় এরা কলোনাইজেশন করে থাকে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এফসিপিএস এখন সিঙ্গেল বেস্ট কোশ্চেন হয়, এফসিপিএস কোশ্চেন যদি সিঙ্গেল বেস্ট আসে যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমনেস্ট সাইট ফর কজিং দ্য কলোনাইজেশন অফ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, অ্যান্সার কিন্তু হবে নোজে। কেন? কারণ হচ্ছে নোজে এরা কলোনাইজেশন করে থাকে বিধায় আপনি দেখবেন যে আফটার ডিএনএ সার্জারি, ডিভিয়েটেড নেজাল সেপ্টাম অপারেশন করার পরে যখন আমরা নেজাল প্যাক দিয়ে থাকি নোজের ভিতরে, এই নেজাল প্যাক যদি স্ট্যাফিলোকক্কাস অরিয়াস দিয়ে কোনো কারণে আপনার কি বলে যে কন্টামিনেটেড হয়, তাহলে ডেফিনেটলি টক্সিক শক সিন্ড্রোম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। 1 নাক ফুলে 3 নাক হয়ে যাবে, 5-10 নাক হয়ে যাবে। এটা টক্সিক শক সিন্ড্রোম বলে থাকি আমরা। তো এই জন্য স্ট্যাফিলোকক্কাস অরিয়াস নোজে কলোনাইজেশন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর আসেন টক্সিনগুলো। বলার অপেক্ষায় রাখেন, আমি একটু আগেই বলেছি যে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে টক্সিনগুলো যার পর না ইম্পর্টেন্ট। এর মধ্যে টিকোইক অ্যাসিড, আপনি জানেন অল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাজ টিকোইক অ্যাসিড, সো স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এর মধ্যে ব্যতিক্রম না। একটা কথা বলবো যে স্ট্যাফিলোকক্কাস অরিয়াসে পেপটাইডোগ্লাইকেন নিয়ে, যে পেপটাইডোগ্লাইকেন স্ট্যাফিলোকক্কাস এত বেশি ঠিক থাকে, অন্য কোনো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটাইডোগ্লাইকেন এত বেশি ঠিক থাকে না। এত বেশি ঠিক থাকে কারণ তারা এন্ডোটক্সিক শক পর্যন্ত করতে পারে। যার জন্য এই কোশ্চেনটা আপনাদেরকে পরীক্ষায় আপনাদের মেধা যাচাইয়ের জন্য প্রায়ই দেয় যে আসলে এমন কি কোনো ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকেন আছে যেটা সেপটিক শক করতে পারে? আপনার মাথায় আসবে না, আসলে এটা স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, যেটা পেপটাইডোগ্লাইকেন কিন্তু সেপটিক শক করতে পারে।
এছাড়া অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর হিসাবে স্টাফিলোকক্কাসে একটা টক্সিনকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি, সেটা হচ্ছে প্রোটিনে। আপনি বলবেন যে ভাইয়া প্রোটিনের ফাংশনটা আসলে কি? প্রোটিনের মেইন ফাংশন যেটা, সেটা হচ্ছে যে সে যখন বডিতে ঢোকে সে জানে যে আমাকে মারবে হলো কমপ্লিমেন্ট সিস্টেম। কারণ কমপ্লিমেন্ট সিস্টেম যদি ক্লাস্টার হিসাবে এটা অ্যাক্টিভেটেড হয়, কমপ্লিমেন্ট সিস্টেম যদি অ্যাক্টিভেটেড হয়, স্টাফিলোকক্কাসকে কেউ রক্ষা করার মতো বডিতে কেউ নাই। তো সুতরাং স্টাফিলোকক্কাস এই জিনিসটা জানে যে আমি ঢোকার সাথে সাথে আইজিজি এবং আইজিএম এর এফসি পোর্শন গিয়ে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করবে, যার জন্য সে বডিতে ঢুকে আগে এফসি পোর্শনের পায়ে হাত দিয়ে বসে থাকে। আইজিজি আইজিএমকে বলে ভাই দয়া করে তুমি কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করো না, তাহলে আমি আর এই বডিতে বাঁচতে পারবো না। তখন কিন্তু অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর হিসাবে সে কিন্তু খুব ভালো কাজ করতে পারে, এবং যার জন্য কমপ্লিমেন্ট অ্যাক্টিভ করে না আইজিজি আইজিএম, যার জন্য স্টাফিলোকক্কাস অরিয়াস আমাদের বডি থেকে মারা যায় না। দিস ইম্পর্টেন্ট ফ্যাগোসাইটিক অ্যান্টিফ্যাগোসাইটিক ফ্যাক্টর। এছাড়া হেমোলাইসিনের মধ্যে যদি বলেন, একটা হেমোলাইসিনের নাম না বললেই নয়, তার নাম হচ্ছে পেন্টন ভ্যালেন্টিন লিকোসিডিন, যেটা দিয়ে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া করে। এবং এই অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা নেক্রোটাইজিং নিউমোনিয়া করে, এবং ডিপ সিটেড ইনফেকশন যেটা, এটার জন্য কিন্তু অনেক হাই প্রোফাইলের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লাগে, আদারওয়াইজ কিন্তু এটাকে ক্লিয়ার করা বডি থেকে সম্ভব হয় না। এছাড়া বাকি যে টক্সিনগুলো নাম আছে এগুলো একদম ছোটস্থ রাখতে হবে পরীক্ষায়। কি কি? যেমন এপিডার্মা এক্সফোলিয়েটিভ টক্সিন, এন্টারোটক্সিন, টক্সিক শক সিনড্রোম। আমরা অনেক সময় এক্সট্রা সেলুলার এনজাইমগুলো অনেক সময় ভুলে যাই। কি কি? যেমন কোয়াগুলেজ আছে, তারপরে ডিএনএজ আছে, ফসফোলাইপেজ আছে, প্রোটিয়েজ, লাইপেজ, এই নামগুলো আমরা ভুলে যাই, যার জন্য সারা প্রায় পরীক্ষায় আপনি দেখবেন যে বিগত বছরের প্রশ্নগুলো মেক টেস্টে সলভ করে দেখবেন যে লেখা আছে যে ফলোইং দ্য ভিরুলেন্স ফ্যাক্টর, এর মধ্যে কিন্তু ডিএনএস লাইপেজের নাম দিয়ে দেয় লাস্টের 5 নম্বরে, এবং আপনি মনে রাখতে পারেন না, মনে করতে পারেন না, যার জন্য এটা আপনি কিন্তু ভুল করে ফেলেন। আচ্ছা, এরপর আসেন ডিজিজ। হঠাৎ ডিজিজ আপনি দেখবেন যে ম্যাট্রিক্সের বইতে কত সুন্দর করে এনজাইম মিডিয়েটেড টক্সিন আলাদা করে ভাগ করে দেওয়া আছে, এবং আলাদা করে ভাগ করে আপনাকে মনে রাখতে হবে। আপনাকে এর একটা পায়োজেনিক ব্যাকটেরিয়া, একটা জলজ্যান্ত এক্সাম্পল, এবং হোয়াট আর দ্য এনজাইম মিডিয়েটেড ডিজিজ কজড বাই অরিয়াস, ইউ হ্যাভ টু রিমেম্বার অল obviously. এছাড়া টক্সিন মিডিয়েটেড হোয়াট আর দ্য ডিজিজ, অল অফ ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট। একটা ট্রিকি কোশ্চেন কিন্তু স্টাফিলোকক্কাস এখান থেকে আসে, এন্ডোকার্ডাইটিস থেকে একটা প্রশ্ন কিন্তু ট্রিকি প্রশ্ন হয়। কি প্রশ্নটা? একটা হচ্ছে যে রাইট সাইডেড হার্ট বাল্বে এন্ডোকার্ডাইটিস করে কোন ব্যাকটেরিয়া? নান আদার দেন ইট ইজ স্টাফিলোকক্কাস অরিয়াস। স্টাফিলোকক্কাস অরিয়াসের প্রেডিলেকশন থাকে, বিশেষ করে যারা আইভি ড্রাগ ইউজ করে, মরফিন ড্রাগ ইউজ করে, যারা ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার যারা, তাদের কিন্তু এন্ডোকার্ডাইটিসের, রাইট হার্ট বাল্বের এন্ডোকার্ডাইটিসের একমাত্র কজ কিন্তু অরিয়াস। আরেকটা হলো সাব অ্যাকুট এন্ডোকার্ডাইটিসের কজ কি? সাব অ্যাকুট এন্ডোকার্ডাইটিসের মোস্ট ইম্পর্টেন্ট কজ কিন্তু ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে। এছাড়া একটা প্রবলেম বেসড কোশ্চেন এরকম আসতে পারে, আপনারা দেখবেন যে এন্ডোকার্ডাইটিসে বলে দেয় যে পেশেন্ট কেম টু ইউ উইথ এ টোটাল নি জয়েন্ট বা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বিফোর 2 years ago. Now patient came to you with the features of endocarditis. Which are the predisposing organisms responsible for that? আপনাদের বইতে দেখবেন যে মোস্ট কমন কজ অফ প্রস্থেটিক বাল্ব এন্ডোকার্ডাইটিসের কজের মধ্যে আমি ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে 1 বছরের মধ্যে, আর একটা হলো 1 বছরের উপরের কজগুলো কি কি। 1 বছর তার মানে প্রশ্নে বলে দিয়েছে যে 2 years ago প্রস্থেসিস করেছে, তার মানে জানতে চাচ্ছে যে 12 মাসের পরে গিয়ে কোন কোন ব্যাকটেরিয়া এন্ডোকার্ডাইটিস হবে। নান আদার দেন ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস। আর ভিরিডেন্স কিন্তু একটা ব্যাকটেরিয়া, ইটস এ গ্রুপ অফ ব্যাকটেরিয়া। আপনাকে ভিরিডেন্স গ্রুপের সমস্ত ব্যাকটেরিয়ার নাম মাথায় রাখতে হবে। কি কি নাম? যেমন মিউটেন্স, মাইটিস, স্যালিভারিয়াস, হ্যাঁ, তো এই নামগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনোটা দিতে পারে। বিশেষ করে মিউটেন্স গ্রুপ অফ ব্যাকটেরিয়া কিন্তু আমাদের ওরাল ক্যাভিটি, ডেন্টাল ক্রিভেজের গোড়ায় গোড়ায় কিন্তু এরা থাকে, যার জন্য যে কোনো ছোটখাটো ডেন্টাল সার্জারিতে কিন্তু আমাদের একটা কোচাকুচি করার আগে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হয়, আদারওয়াইজ ইট ক্যান লিড টু দ্য ইনকুলেট ইনটু দ্য ব্লাড এবং গো টু দ্য হার্ট valve and lead to endocarditis. That's why dental surgeons are very much concerned about the endocarditis before giving any interventions. এরপর আসেন এমআরএসের। এমআরএসে ব্যাকটেরিয়াগুলো আসলে কিভাবে তৈরি হয়? অ্যাকচুয়ালি যখন পেনিসিলিন আবিষ্কার হয়েছে তখন থেকে দেখবেন যে একের পর এক জেনারেশন বাজারে আসতেছে, এবং একের পর এক যে পেনিসিলিন আমাদের রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের বাজারে। কেন? কারণ ব্যাকটেরিয়াগুলো ইনিশিয়ালি কিন্তু বিটা ল্যাকটামেজ তৈরি করতে শিখেছে। যখন বিটা ল্যাকটামেজ তৈরি করতে শিখেছে, তখন সমস্ত ধরনের বিটা ল্যাকটাম ড্রাগগুলোকে এরা ভাঙতে শিখেছে। আর যখন ভাঙতে শিখেছে তখন আর বিটা ল্যাকটামেজ সেন্সিটিভ ড্রাগগুলো কিন্তু আর টিকছে না।
ফলে কি হচ্ছে, আমরা যখন বুঝতে পারলাম যে বিটা ল্যাকটাম দিয়ে আমাদের পেনিসিলিন ভেঙে যাচ্ছে, আমরা তখন বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন কিন্তু বাজারে নিয়ে এসেছি। কি নাম? আমরা যেমন এখন বাজারে ইউজ করি যে ফ্লুকক্সাসিলিন, মেথিসিলিন, ন্যাপসিলিন, এগুলো ক্লক্সাসিলিন, এগুলো ইউজ করি। এগুলো যখন নিয়ে আসলাম তখন কিন্তু আর সে ভাঙতে পারছে না। কেন? কারণ এগুলো বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন। তখন ব্যাকটেরিয়াও তো বসে নাই, ব্যাকটেরিয়াও তো চাইবে সে নিজেকে আত্মরক্ষা করতে, তাই না? সে তখন করতেছে কি, সে ভাবতেছে তাহলে এই বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন আমার শরীরে কিভাবে ঢোকে। কারণ আপনি জানেন যে প্লাজমিড হচ্ছে সে বিভিন্ন জেনেটিক মেকানিজমের মাধ্যমে এই সমস্ত ড্রাগ রেজিস্ট্যান্স করার মেইন হাতিয়ার হচ্ছে প্লাজমিড। তখন আচ্ছা, কি বলছিলাম, যে প্লাজমিড ওরিয়েন্টেড ড্রাগ রেজিস্ট্যান্স। তো তখন প্লাজমিড দিয়ে করে কি, ড্রাগটাকে রেজিস্ট্যান্ট করার জন্য ব্যাকটেরিয়া উঠে পড়ে লেগে যায়। ব্যাকটেরিয়া তখন প্লাজমিডকে বলে যে হোয়াই ডোন্ট ইউ প্রডিউস সাচ কাইন্ড অফ রেজিস্ট্যান্স, মিউটেশন, কেন অ্যান্টিবায়োটিকগুলো আমার শরীরের ভিতরে ঢুকতেছে। তখন ব্যাকটেরিয়া প্লাজমিড তখন ব্যাকটেরিয়াকে বলে যে আপনার শরীরে এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার পিবিপি বা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে অ্যাড হয়ে ভিতরে ঢুকতেছে। তখন ব্যাকটেরিয়া বলে যে এই এটাকে মিউটেশন করো, এটা তো আমার শরীরে ঢুকে আমাকে মেরে ফেলছে। হয় আমি যদি এটাকে মারতে চাই তাহলে আপনার মেকে জিনে মিউটেশন করা লাগবে, আদারওয়াইজ ইট উইল এন্টার ইনটু ইউর বডি এন্ড ইট উইল ডিস্ট্রয়। হয় ডু ইট রাইট নাও। তখন মেকে জিনটাকে মিউটেশন হয় এবং কোনো ধরনের আপনার পেনিসিলিন কিন্তু আমাদের বডিতে ঢুকতে পারে না। এবং এভাবে কিন্তু তৈরি হয় বিশ্ব কাঁপানো এমআরএসএ বা মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস, যেটার এগেইনস্ট আমরা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ভ্যানকোমাইসিন ইউজ করি এবং সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আমরা লিনেজোলিড, স্টেপটোগ্রামিনস, তারপর ডেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, রিফাম্পিসিন, এই সমস্ত ড্রাগ কিন্তু ইউজ করতে পারে। আপনাকে অল অফ ইউ হ্যাভ টু রিমেম্বার অলওয়েজ, সবসময়, যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ড্রাগস অফ দ্য এমআরএসএ ডেফিনেটলি ইটস আ ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমআরএসএ। কিছু মেমোরাইজিং কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসে যে ক্যাটালেজ, কোয়াগুলেজ এবং অক্সিডেজ, পজিটিভ নেগেটিভের কজগুলো ডেফিনেটলি ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, এগুলো আপনারা ছোটস্থ করে ফেলবেন। এরপরে আসি আমরা স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো আপনার ক্লাসিফিকেশন। অল অফ ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ক্লাসিফিকেশন অফ স্ট্রেপ্টোকক্কাস। ক্লাসিফিকেশন অফ স্ট্রেপ্টোকক্কাস যদি আপনাকে মনে রাখতে হয় তাহলে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বিটা হেমোলাইসিসের উপর ভিত্তি করে স্ট্রেপ্টোকক্কাসকে কিভাবে ক্লাসিফাই করা হয়। বিটা হেমোলাইসিসের উপর ভিত্তি করে এদেরকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। বিটা মানে হচ্ছে যারা ব্লাড এগারে কমপ্লিট লাইসিস করে, তারাকে বলা হয় বিটা হেমোলাইসিস, যেমন স্ট্রেপ্টোকক্কাস, পায়োজেন্স এবং এগালাক্সি। আলফা হেমোলাইসিস হচ্ছে যারা পার্শিয়াল হেমোলাইসিস করে। আমি আপনাদের লেকচার ক্লাসে ছবি দেখাবো, ছবি দিয়ে এগুলো বিস্তারিত বর্ণনা করব। এখন শুধু মনে রাখেন যে কোনগুলো আলফা, কোনগুলো বিটা, কোনগুলো গামা হেমোলাইসিস। এছাড়া এর সেল ওয়ালের সি কার্বোহাইড্রেটের উপর ভিত্তি করে এদেরকে ক্লাসিফাই করা যায়, যেমন গ্রুপ এ, বি, সি। যেমন গ্রুপ বি, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এটা আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, বারবার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে হোয়াট আর দ্য নেমস অফ গ্রুপ বি হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, নান আদার দেন ইট ইজ স্ট্রেপ্টোকক্কাস এগালাক্সি। এগালাক্সিকে আমরা বলি যে গ্রুপ বি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। এর একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো যে এরা হচ্ছে ভ্যাজাইনা নর্মোফ্লোরা হিসেবে থাকে, যার জন্য এরা আফটার ডেলিভারি এ বেবি আইদার প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন অর দ্য অবস্ট্রাক্টেড লেবারের পরে একটা বেবি জন্মগ্রহণ করার পরে নিউনাটাল সেপসিস এবং মেনিনজাইটিস আর অফ দ্য ইম্পর্টেন্ট কজ কিন্তু এই স্ট্রেপ্টোকক্কাস এগালাক্সি। So all of you have to remember the which bacteria that are acts as a normoflora in vagina but can causes neonatal sepsis meningitis. অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইকোলাই, একটা হচ্ছে গ্রুপ বিস্ট হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, নাম হচ্ছে এগালাক্সি। ঠিক আছে, এরপর আসলে আমরা টক্সিন এনজাইমগুলো, আমরা ভিরুলেন্স ফ্যাক্টরগুলো পড়ি। নান আদার দেন এম প্রোটিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টরস অফ স্ট্রেপ্টোকক্কাস। এছাড়া যদি আমরা টক্সিনগুলোর মধ্যে দেখি, এক নম্বর হচ্ছে ইথ্রোজেনিক টক্সিনস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া হেমোলাইসিন আছে, স্ট্রেপ্টোকাইনেজ, ডিএনএস এবং আদার এনজাইমগুলো আছে। এখান থেকে একটা পিকুলিয়ার টাইপের মানে একটা খুব মানে ট্রিকি প্রশ্ন হয়, সেটা হচ্ছে কোনগুলো সাপোরেটিভ ইনফেকশন করে স্ট্রেপ্টোকক্কাস আর কোনগুলো নন সাপোরেটিভ। আসলে স্ট্রেপ্টোকক্কাস যত ইনফেকশন করে, যেমন সেলুলাইটিস, ইম্পেটাইগো, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, পিউরোরাল সেপসিস, সবই সাপোরেটিভ এক্সেপ্ট দুটো ডিজিজ যেটা নন সাপোরেটিভ। একটা হলো অ্যাকুট গ্লোবাল নেফ্রাইটিস আর একটা হলো রিউম্যাটিক ফিভার। Rheumatic fever and acute global nephritis, these two diseases are the non-suppurative sequelae of the Streptococcus group A beta hemolytic Streptococcus. So you have to remember this, okay? এরপর আসেন রিউম্যাটিক ফিভার।
স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স যে ডিজিজগুলো করে তার মধ্যে রিউম্যাটিক ফিভার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা মেডিসিন ফ্যাকাল্টি এবং পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি যারা আছেন তাদের সবসময় একটা প্রশ্ন, এবারও যে ডিপ্লোমা যেটা হয়ে গেল এই পরীক্ষাতেও আসছে যে কোনগুলো মেজো ক্রাইটেরিয়া অফ রিউম্যাটিক ফিভার। যেমন আমি যদি এবারে প্রশ্নটা আপনাদের একটু বলি যে রিউম্যাটিক ফিভার থেকে এবার কি প্রশ্ন আসছে এবার ডিপ্লোমাতে, এবার 2020-এ আসছে মেজর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ রিউম্যাটিক ফিভার কি কি। এক নম্বরে দিচ্ছে ফিভার। না, আমরা জানি ফিভার হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া, কারণ মেজরের মধ্যে কি কি আছে বলেন? মেজরের মধ্যে আছে হচ্ছে আপনার মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, সেডেনহাম কোরিয়া, তাই না? তারপরে কার্ডাইটিস আছে, তারপরে সাবকিউটিনিয়াস নোডিউল, ইরাইথেমা মার্জিনিয়াটাম, তাই না? 5টা আছে। আর বাকি যেগুলো আছে যেমন ফিভার, আর্থালজিয়া, তারপরে হচ্ছে আপনার সিআরপি, পজিটিভ থ্রট কালচার, এগুলো হচ্ছে মাইনর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এগুলোকে আমরা জোন্স ক্রাইটেরিয়া বলি। আপনাদের বইতে দেখবেন বা ম্যাট্রিক শিটে দেখবেন আমি JONES জোন্স দিয়ে মেমোনিক্স দিয়ে আপনাদের শিটে দিয়েছি যাতে আপনাদের মেমোরাইজ করতে সুবিধা হয়, পরীক্ষা হলে ট্রু ফলস দেখাতে সুবিধা হয়। প্রথম অপশন দিয়েছে ফিভার। না, ফিভার ইজ এ মাইনর ক্রাইটেরিয়া। এজোটাইটার, এটা হলো সাপোর্টিং এভিডেন্স, এটা মেজরও না মাইনরও না, তাই তো? একটা এজোটাইটার, সিম্পল এজোটাইটার রেইজ হলে সেটা কোনো কিছুই বুঝায় না। এটা মানে এটা বুঝায় না যে পেশেন্টের রিউম্যাটিক ফিভার হয়ে গেছে, তাই না? এখন আপনাকে প্রশ্ন করবে যে একটা 69 বছরের একটা বৃদ্ধ লোক আপনার কাছে আসছে এজোটাইটার 400 নিয়ে, আপনি কি রিউম্যাটিক ফিভার কনফার্ম করলেন? মোটেও না, কারণ রিউম্যাটিক ফিভারের বয়স হচ্ছে 5 থেকে 15 বছর। সুতরাং 69 বছর বয়সে রিউম্যাটিক ফিভার ভেরি মাচ আনলাইকলি, হলে হতে পারে রিউম্যাটিক হার্ট ডিজিজ বা কার্ডিয়াক ডিজিজ, তাই তো? তো সুতরাং এজোটাইটার কোনো ডায়াগনস্টিক সিগনিফিকেন্স কোনো কিছু বহন করে না, কারণ এটা সেন্সিটিভিটি স্পেসিফিসিটি ভেরি ভেরি লো। দ্যাটস ওয়াই এজোটাইটার অ্যাক্টস অ্যাজ এ জাস্ট সাপোর্টিং এভিডেন্স, নট অ্যাজ এ আপনার কি বলে এটাকে যে কখনো মেজো মাইনরের মধ্যে আসবে না। সাবকিউটেনিয়াস নোডিউল 3 নাম্বার পয়েন্টে আছে, ইয়েস ডেফিনেটলি এটা একটা মেজো ক্রাইটেরিয়া। এরপর আছে ইরাইথেমা মার্জিনাটাম, ইয়েস এটা মেজো ক্রাইটেরিয়া। লিউকোসাইটোসিস, না এটা মেজো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা শিখে ফেললাম যে এবারের ডিপ্লোমা প্রশ্ন রিউম্যাটিক ফিভার থেকে কি এসেছিল। আচ্ছা, এরপরে এন্টারোকক্কাস নিয়ে আপনাদের অনেক সময় প্রশ্ন আসে। এবারে রেসিডেন্সিতে এন্টারোকক্কাস নিয়ে কি প্রশ্ন আসছে? একটা প্রশ্ন আসছে যে এটা প্রপার্টিগুলো নিয়ে, যেমন এটা হলো গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাস, এটা নর্মোফ্লোরা হিসাবে থাকে আমাদের জিআইটিতে, এবং এরা ক্যাথেটার ইনডিউসড ইনফেকশন করার জন্য, হসপিটাল অ্যাকর্ড ইনফেকশনের জন্য এরা বিখ্যাত। এরা মাইট্রাল বা এন্ডোকার্ডাইটিস করতে পারে, পেলভিক এবং সফট টিস্যু ইনফেকশন করতে পারে। জাস্ট এই প্রশ্নটা এবার এসছে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সোর থ্রোটের কজ। সোর থ্রোটের কজ ডেফিনেটলি অল অফ ইউ হ্যাভ টু নো দ্য সোর থ্রোটের, হোয়াট আর দ্য কজেস অফ সোর থ্রোট, অল অফ ইউ হ্যাভ টু নো। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ভাগ ভাগ করে পড়বেন এবং যে কোনোভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এরপর আসেন আমি গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস নিয়ে একটা আলোচনা করি। একটা হলো নাইজেরিক গনোরিয়া, একটা হচ্ছে মেনিনজাইটাইটিস। নাইজেরিক গনোরিয়া থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ গনোরি হচ্ছে বেশিরভাগ গনোরি হচ্ছে নন ক্যাপসুলেটেড, কিন্তু নাইজেরিয়া মেনিনজাইটিস হলো যতগুলো ক্যাপসুলেটেড অর্গানিজমস আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানিজম ক্যাপসুলেটেড ইজ নাইজেরিয়া মেনিনজাইটাইটিস। কিন্তু গনোরি কিন্তু নন ক্যাপসুলেটেড মোস্টলি, এবং গনোরি কিন্তু ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার, মেনিনজাইটিস কিন্তু ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার নয়। ঠিক আছে, এছাড়া গনোরি থেকে আমাদের আর কি কি জানতে হবে? ট্রান্সমিশন, ডেফিনেটলি হট কোশ্চেন্স, গনোরি কিভাবে ট্রান্সমিশন হয়? এটা হলো সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ডেফিনেটলি হবে। একটা হচ্ছে গনোরি, একটা নিউবর্ন বেবি যদি ডিউরিং বার্থ ক্যানেল দিয়ে যাওয়ার সময় সে ইনফেকশনটাকে অ্যাকোয়ার করে এবং আফটার ডেলিভারি কয়েকদিনের মাথায় কিন্তু তার অপথ্যালমিয়া নিউনেটোরাম ডেভেলপ করে, এবং এটা ক্ল্যামাইডিয়া দিয়ে হতে পারে। কেন? আমি তো গনোরি নিয়ে আলোচনা করছি, ক্ল্যামাইডিয়ার কথা কেন বললাম? ওই যে আমি লেকচারের শুরুতে আপনাদের বলেছিলাম যে গনোরি, ক্ল্যামাইডিয়া এবং ট্রিপোনিমা এরা কো ইনফেকশন করে 30%। এরা কখনো একা যেতে পারে না, তিনজন একসাথে সহোদর ভাই হিসাবে একসাথে ইনফেকশন করে এসটিডি গুলো, যার জন্য কিন্তু অপথ্যালমিয়া নিউনেটোরাম ক্ল্যামাইডিয়া দিয়েও হতে পারে, আবার গনোরিয়া দিয়েও হতে পারে। গনোরি কিন্তু কোয়াইট সেন্সিটিভ টু ডিহাইড্রেশন অ্যান্ড কুল এনভায়রনমেন্ট, মানে হচ্ছে রেফ্রিজারেটরে যদি গনোরিকে রাখা যায় তাহলে কিন্তু গনোরি মারা যায়। ঠিক আছে, এই ইনফরমেশনটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এছাড়া ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? এরা পাইলাই আছে। বলা হয় যে গনোরি পাইলাই নাই সে গনোরি কিন্তু আসলে প্যাথোজেনিক কিনা। আসলে কথাটা সত্য, কারণ অর্গান অফ অ্যাডিকশন হিসাবে পাইলাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গনোরির ক্ষেত্রে। এছাড়া তার আউটার মেমব্রেন প্রোটিন বা পোরিন চ্যানেল আছে। আপনি বলবেন এটা বলার কি আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সবারই পোরিন চ্যানেল আছে, সুতরাং ওরও আছে, সুতরাং ওকে তারও আছে। এরপর হচ্ছে আইজিএ প্রোটিয়েজ আছে। আপনি জানেন যে
আমাদের মিউকোজাল সারফেসগুলো আইজিএ দ্বারা প্রোটেক্টেড করা থাকে, যার জন্য যে কোনো অর্গানিজমস কিন্তু মিউকোজাকে সাথে অ্যাডহেয়ার করে ইনফেকশন করতে পারে না। কেন? আইজিএ আমাদেরকে সেটা ইনিশিয়াল ডিফেন্স দেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে গনোরিগুলার আইজিএ প্রোটিয়েজ এনজাইম আছে, যেটা দিয়ে সে আইজিএকে ডিস্ট্রয় করতে পারে, মিউকোজার সাথে অ্যাডহেয়ার করে ভিতরে ঢুকে মিউকোজাতে ইনফ্লামেশন করার ক্ষমতা রাখে। আর একটা সুখের কথা হচ্ছে যে গ্রাম নেগেটিভ হওয়া সত্ত্বেও গনোরির লাইপো পলিস্যাকারাইড নাই, তার পরিবর্তে আছে অলিগোস্যাকারাইড, যেটার কারণে গনোরি কখনো শক্তিশালী সেপ্টিসেমিয়া করতে পারে না, বাট ক্যান কজেস ব্যাকটেরিয়ামিয়া অর সেপ্টিসেমিয়া, বাট নেভার প্রডিউস স্ট্রং সেপ্টিসেমিয়া তারা কখনো করতে পারে না। আপনি যদি বলেন যে ভাই গনোরি কি ব্লাডে ঢুকতে পারে না, পারে, কিন্তু ব্লাডে ঢুকে এরা কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে না। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে এরা ব্লাডে ঢোকার সাথে সাথে এরা বিভিন্ন অর্গানে সেটেল ডাউন হয়ে যায়। যেমন গনোরি ব্লাডে ঢুকেই প্রথমে জয়েন্টগুলোতে যায়, যার জন্য ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ, বা গনোকক্কাল আর্থ্রাইটিস এর মোস্ট ইম্পর্টেন্ট কজ কিন্তু নাইজেরি গনোরি। সো ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্যাট। আপনাদের বইতে দেখেন কত সুন্দর করে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো আমি সাজিয়ে দিয়েছি, যে মেলে কি কি কমপ্লিকেশন হয়, ফিমেলে কি হয়, বোথ সেক্সে কি হয়, নিউনেটে কি কি হয়, কত সুন্দর করে। এবং এগুলো প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে যে কি কি কমপ্লিকেশনস হচ্ছে, এবং এখান থেকে সবগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে ল্যাবরেটরি স্যাম্পল। একটা কথা আমি আগেই বললাম যে গনোরি ব্লাডে কখনো অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে না, সুতরাং ব্লাডে অ্যান্টি গনোরি আইজিএম প্রশ্নই ওঠে না। এর ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশনই হচ্ছে যে গ্রাম স্টেনিং। হাই ভ্যাজানাল সোয়াব নেবেন অথবা ইউরেথ্রাল ডিসচার্জ নেবেন, নিয়ে গ্রাম স্টেইন করবেন এবং কালচার করবেন যদি দেখতে চান। আর ক্লিনিক্যাল ফিচারই তো আসলে ডায়াগনোসিসের জন্য যথেষ্ট, এবং ক্রিমি ইয়েলো পাস যখন ইউরেথ্রাল ডিসচার্জ আসে তখন তো ডায়াগনোসিস করতে বাকি থাকে না। মেলের ক্ষেত্রে গনোরি যতটা ডায়াগনোসিস করা ইজি, কিন্তু ফিমেলের ক্ষেত্রে ততটাই ডিফিকাল্ট। কেন? কারণ হচ্ছে ফিমেলের ক্ষেত্রে গনোরি কিন্তু মোস্টলি অ্যাসিমটোমেটিক থাকে। কি থাকে? মোস্টলি অ্যাসিমটোমেটিক থাকে, কিন্তু মেলের ক্ষেত্রে কিন্তু মোস্টলি সিমটোমেটিক থাকে, যার জন্য মেলের ক্ষেত্রে ডায়াগনোসিস করা খুব ইজি ইন কম্প্যারিজন টু ফিমেল। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি যে কোন ব্যাকটেরিয়াগুলো কখনো ব্যাকটেরিয়ামিয়া করে না। ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখেন একটা প্রশ্ন আসে কোন ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়ামিয়া করে, আর একটা আসে কোন ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়ামিয়া করে না। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া, বেশিরভাগই ব্যাকটেরিয়ামিয়া করে, তাহলে করে না চারটা মনে রাখলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার পজিটিভ নেগেটিভ দুটাই আপনি অ্যান্সার করতে পারবেন। কি কি? একটা হচ্ছে কোরানেব্যাকটেরিয়াম ডিপথিলিয়া, কখনো ব্লাডে ঢোকে না। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি বা ক্লোস্ট্রিডিয়ামের যে কোনো স্পিসিস এরা ব্লাডে ইউজুয়ালি ঢোকে না। এছাড়া শিগেলার বেশিরভাগ মোস্টলি এরা ব্লাডে ঢোকে না, যার জন্য ব্যাকটেরিয়াম এরা করে না। ভিব্রিও কলেরি এরা কখনো ব্লাডে ঢোকে না। ঠিক আছে, এই চারটা স্পেসিস যদি মনে রাখেন যেটা কখনো ব্যাকটেরিয়াম করে না, তাহলে কারা করে এটা আপনি সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, গেল। নাইজেরি মেনিনজাইটিসের থেকে আমি প্রপার্টি তো ডেফিনেটলি পড়বেন, এরা কি কি ক্লিনিক্যাল ফিচার, কারণ মেনিনজাইটিস ডায়াগনোসিস করতে হয় হচ্ছে নেক্সট সাইন, ব্রুডজিনস্কি সাইন, এগুলো তো থাকে ক্লিনিক্যাল ফিচার। তার সাথে একটা মানে নন ব্লাঞ্চিং এক ধরনের পেটিচি বা পারপুরিক র্যাশ থাকে। 80% ক্ষেত্রে এই র্যাশ হচ্ছে মোস্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ নাইজেরি মেনিনজাইটিস। ঠিক আছে, এবং এরা কিন্তু নোজ বা নেজাল ক্যাভিটির মধ্যে এরা নর্মোফ্লোরা হিসেবে থাকে, যার জন্য একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা পেশেন্ট যদি আপনার কাছে কখনো সিএসএফ রাইনোরিয়া নিয়ে আসে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ছাড়া এই রোগীকে চিকিৎসা করা একটা পাপ হবে। কারণ হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ছাড়া এই রোগী কয়েকদিনের মধ্যে ডেভেলপ করবে আপনার কিন্তু মেনিনজাইটিস। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট। সো নিউনেটাল সেপসিস অ্যান্ড মেনিনজাইটিসের কজে আমরা চলে আসলাম, যে এটা যারা পেডিয়াট্রিক্স এবং বেসিক ফ্যাকাল্টিতে যারা আছেন তাদের জন্য মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যে হোয়াট আর দ্য কজেস অফ নিউনেটাল মেনিনজাইটিস। তার মধ্যে এক নম্বরে দুটা ব্যাকটেরিয়ার নাম সর্বাগ্যে বলতে হবে। একটা হচ্ছে ইকোলাই, একটা হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। এই দুটো ব্যাকটেরিয়া হচ্ছে সবচেয়ে আগে বলতে হবে যারা নিউনেটাল সেপসিস মেনিনজাইটিস করে। এছাড়া আনকমনের মধ্যে আছে লিস্টেরিয়া মেনিনজাইটিস, আর দুইটা ব্যাকটেরিয়া আছে, একটা হলো প্রোটিয়াস আর একটা হচ্ছে ক্লেপসিয়েলা। তাহলে আমি আবার বলছি, ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, প্রোটিয়াস, ক্লেপসিয়েলা আর একটা হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন। জাস্ট এই 5টা ব্যাকটেরিয়ার নাম আপনারা মাথায় রাখেন যারা নিউনেটাল সেপসিস মেনিনজাইটিস করে, তাহলে আপনাদের আশা করি আর ভুল হবে না। তার মানে এই না যে আপনি প্রি স্কুল, ওল্ডার চিলড্রেন এগুলো পড়বেন না, এগুলোও পড়বেন, বাট নিউনেটাল সেপসিস মেনিনজাইটিসটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এছাড়া আপনার সিএসএফ ফাইন্ডিংস যদি প্রশ্ন কঠিন হয় তাহলে সিএসএফ ফাইন্ডিংস থেকে প্রশ্ন আসতে পারে। চলে আসলাম আমরা লিস্টেরিয়া মনোসাইটোজেন্সে। লিস্টেরিয়া মনোসাইটোজেন্স হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া দ্যাট ক্যান কজেস প্লাসেন্টা। এখান থেকে কয়েকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্রস প্লাসেন্টা, 2 নম্বরে হচ্ছে এরা ফুড পয়জনিং করতে পারে,
এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ এনারোবস। আপনাদের জেনারেল বায়োলজি ক্লাসে আমি বলেছি এনারোব মানে হচ্ছে যে যারা অক্সিজেনের প্রেজেন্সে বাঁচতে পারে না, এরা হলো এনারোব। ফ্যাকাল্টেটিভ মানে হলো অক্সিজেন ছাড়া বাঁচে না, অক্সিজেন দিলেও মরে না, এই জন্য এটাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ এনারোবস। এটা জুনোটিক মানে এনিম্যাল ক্যাটেল থেকে আমাদের মধ্যে ছড়ায়, এর জন্য এদেরকে বলা হয় জুনোটিক ডিজিজ। এরা প্রেগনেন্ট লেডিদের ইনফেকশন করতে পারে। এরা মোড অফ ট্রান্সমিশন হচ্ছে বেশিরভাগ হচ্ছে র মিল্ক, যেমন কাঁচা বা না ফুটানো দুধ বা মিল্ক জাতীয় মিল্ক খাওয়া কিন্তু ভেরি মাচ ডেঞ্জারাস বিকজ ইট ক্যান কজেস লিস্টেরিয়া ইনফেকশন। ঠিক আছে, এছাড়া লিস্টেরিয়া থেকে আর কি কি জানতে হবে? হঠাৎ ডিজিজ প্রডিউস বাই লিস্টেরিয়া। একটা হচ্ছে যে ফুড পয়জনিং কিন্তু এরা করতে পারে। যেমন আমরা অনেক সময় ধারণা থাকে যে আমাদের ডাইনিং যে গরম পড়ছে, তাই না, এই গরমে যখন খাবারগুলো আমাদের ডাইনিং টেবিলে থাকে আমরা মনে করি যে হয়তো দুপুরে রাখছি খাবার, সন্ধ্যায় মনে করি যে থাক ভালোই তো থাকবে, কিন্তু সন্ধ্যায় যখন খাবারটা দেখি তখন একটু একটু গন্ধ হয়, আমরা ভাবি থাক গন্ধ না হয় ফ্রিজে রেখে দিই ভালো থাকবে। কিন্তু এই কনসেপশনটা আসলে রং। যে খাবারে অলরেডি লিস্টেরিয়া গ্রো করে গেছে ওই খাবারকে আপনি ফ্রিজে রাখলে লিস্টেরিয়া ফ্রিজটাকে স্বর্গ মনে করে। কেন স্বর্গ মনে করে? কারণ ওর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে কোল্ড এনহ্যান্সমেন্ট। কারণ ও ফ্রিজে রেফ্রিজারেটর টেম্পারেচারে খুব ভালো গ্রো করে, যার জন্য ফ্রিজে যাওয়ার পরে ও সেখানে স্বর্গ মনে করে, গ্রো করে। আর আমরা কি করি? আমরা তো ফ্রিজে খাবারগুলোতে কখনো ঢেকে রাখি না, যার জন্য ওদের আসলে শরীরে অ্যাক্টিন রকেটস আছে যেটা দিয়ে বিভিন্ন খাবারগুলোর মধ্যে এরা মানে দৌড়াইতে থাকে, যার জন্য ফ্রিজের সমস্ত খাবার এরা টক্সিন তৈরি করে, লিস্টেরিয়া লাইসিন টক্সিন দিয়ে সমস্ত খাবারকে ফুড পয়জনিং করে ফেলে, যার জন্য ফেব্রাইল গ্যাস্ট্রোএন্টারাইটিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ কিন্তু লিস্টেরিয়া। এছাড়া ওরা ওয়াটারি ডায়রিয়া পর্যন্ত করতে পারে, ইন্ট্রা-ইউটেরাইন ডেথ, প্রেগনেন্সিতে যেটা খুব ডেঞ্জারাস সেটা হচ্ছে ইন্ট্রা-ইউটেরাইন ডেথ পর্যন্ত এরা করতে পারে। ঠিক আছে, আর এরা হচ্ছে মোটাইল ব্যাকটেরিয়া একটা জলজ্যান্ত এক্সাম্পল, কিন্তু টেম্পারেচার 37 ডিগ্রিতে নিয়ে গেলে এরা কিন্তু নন মোটাইল হয়। পরীক্ষায় যদি আসে যে ফলোইং আর দ্য ক্রাইটেরিয়া অফ লিস্টেরিয়া, এর মধ্যে যদি দেয় এরা মোটাইল, ডেফিনেটলি ট্রু দিবেন। কেন ট্রু দিবেন? কারণ এরা তো মোটাইল, ইউজুয়ালি দে আর মোটাইল, কিন্তু টেম্পারেচার 37 নিয়ে গেলে এরা নন মোটাইল হয়, কারণ জন্মগ্রহণই করে রেফ্রিজারেটর, ওটা তার জন্য নর্মাল, সুতরাং সে মোটাইল। কিন্তু টেম্পারেচার যদি 37 নিয়ে যায় সে নন মোটাইল হয়ে যায়, সেটা ডিফারেন্ট কথা। এছাড়া এরা বিটা হেমোলাইসিস করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এরা ব্লাড এগার, চকলেট এগারে এরা গ্রো করে। মাইকোপ্লাজমা সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মাইকোপ্লাজমা থেকে আপনাদের প্রশ্ন আসে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া, এদের সেল ওয়াল নাই, এদের কোল্ড অ্যাগ্লুটিনিন টেস্টে এরা পজিটিভ হয়, এরা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে, তাই তো এরা ড্রাগ রেজিস্ট্যান্ট করতে পারে, পেনিসিলিন সেফালোস্পোরিন দিয়ে এরা মারা যায় না কারণ এরা সেল ওয়াল নাই। ক্ল্যামাইডিয়া থেকে জাস্ট প্রশ্ন আসে কি কি ডিজিজ হয়, ক্ল্যামাইডিয়া দিয়ে কি কি ডিজিজ হয়, যেমন ক্ল্যামাইডিয়া ট্রাকোমাইটিস দিয়ে কি হয়, সিটাচি দিয়ে কি হয়, নিউমোনিয়া দিয়ে। এবং এবার রেসিডেন্সিতে একটা প্রশ্ন আসছে যে অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার কজ কি? আমরা জানি যে ক্ল্যামাইডিয়ার 3টা স্পেসিসের মধ্যে 2টা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে, একটা করে না। কোনটা সেটা? ট্র্যাকোম্যাটিস দিয়ে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয় না, কিন্তু সিটাচি বা নিউমোনিয়া দিয়ে কিন্তু অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয়। তাহলে আপনি বলবেন ভাইয়া ট্র্যাকোম্যাটিস দিয়ে কি হয়? ট্রাকোমা হয়, জেনিটাল ক্ল্যামাইডিয়াসিস হয়, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিম্ফোগ্যানুলোমা ভেনেরিয়াম হয়, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, ক্ল্যামাইডিয়া গেল। এরপর হচ্ছে কক্স পস্টুলেট নিয়ে আমি একটু আলোচনা করবো আপনাদের। কক্স পস্টুলেট যে এটা টপিকটা প্রায় গত বছরও আসছে, এর আগে কখনোই আসে না। কক্স পস্টুলেট ধারণাটা কি জিনিস একটু ভালো করে মনোযোগ দেন। প্রথমে যখন বিজ্ঞানী কক্স এটা আবিষ্কার করলেন তখন সবাই আসলে ইনিশিয়ালি তাকে পাত্তা দিল না, বললো যে এটা কি বলতেছেন। কক্স বললেন যে দেখেন, একটা অর্গানিজমকে আমি একটা এনিম্যাল থেকে ইনকুলেট করে দেখাতে পারবো আপনাদের যে এই অর্গানিজমটা দিয়ে এই ডিজিজটা হয়েছে। সায়েন্টিস্টরা হাসাহাসি করলো, কি বলে এগুলা। তখন বিজ্ঞানী কক্স বললেন দেখেন, একটা শিপের ধরেন টিবি হয়েছে, এটা আমি আপনাদের পরীক্ষা করে দেখাতে পারবো। কিভাবে? তখন তিনি করলেন কি, শিপ থেকে একটু ব্লাড কালেক্ট করলেন, ব্লাড কালেক্ট করে কালচার করলেন, লোয়েনস্টাইন জেনসেন মিডিয়াতে কালচার করলেন, কালচার করে দেখলেন যে এখানে মাইকোব্যাকটেরিয়াম টিবি পাওয়া গেল। তখন তিনি বলার চেষ্টা করলেন, দেখছেন এটা টিবির কারণে এই শিপটা মারা গেছে। তখন বলে নাও তো মারা যেতে পারে, টিবি কেন, অন্য কমপ্লিকেশন তো মারা যেতে পারে, আপনি কিভাবে শিওর যে টিবির কারণে মারা গেছে? তখন বিজ্ঞানী কক্স কি করলেন, তিনি এই অর্গানিজমটা নিয়ে মানে এই ব্লাডটা নিয়ে বা এই অর্গানিজমটাকে ইচ্ছা করে ইনকুলেট করে দিলেন আর একটা সুস্থ শিপের মধ্যে যার টিবি কখনো ছিল না। আমি টিবিতে এক্সাম্পল দিই, যে কোনো ডিজিজই হতে পারে, ধরেন এটা অন্য একটা ডিজিজের অর্গানিজমসে আছে, সেই অর্গানিজমসটা তিনি ইনকুলেট করে দিলেন একটা সুস্থ সবল শিপের মধ্যে, যেটা অন্য কোনো ডিজিজ নাই তার মধ্যে। করার ফলে দেখা গেল ওই শিপেরও টিবি হয়ে গেল। টিবি হওয়ার পর তিনি বললেন দেখছেন, তাহলে এটা যদি এই ডিজিজ না করতো তাহলে এই অর্গানিজম তার একটা শিপ ডিজিজড হয়ে গেল।
তবে বাকি বিজ্ঞানীরা বললো যে নাও তো হতে পারে, অন্য কোনো অর্গানিজম দিয়েও তো ডিজিজ হতে পারে, আপনি কিভাবে শিওর? আচ্ছা, তখন তিনি কি করলেন, ওই শিপ থেকে আবার ব্লাড কালেক্ট করলেন, করে কালচার করে দেখলেন যে দেখেন সেম অর্গানিজম যেটা প্রথমবার আপনি দেখেছিলেন সেই সেম টিবি এখানে আসছে। এবার সায়েন্টিস্টরা বিশ্বাস করলো, ইয়াস, তার মানে এটা আপনি শিওর করলেন যে প্রথমে আমি যে অর্গানিজম ইনকুলেট করলাম একটা প্রাণী থেকে, ওটাই আবার একটা সুস্থ পশুর মধ্যে দিয়ে সেখান থেকে ব্লাড ইনকুলেট করে সেম অর্গানিজম যখন আমি পেলাম, তখন আমি বলতে পারলাম যে এটা কক্স পস্টুলেটের ক্রাইটেরিয়া ফুলফিল করলো। এটাই হলো কক্স পস্টুলেট, বোঝাতে চেয়েছিল। কিন্তু আপনাদের পরীক্ষায় এটা প্রশ্ন আসে না, আপনাদের পরীক্ষায় আসে কারা কক্স পস্টুলেট মেনে চলে না। আপনি আপনাদের শিটে এবং বইতে চার্ট করে দিয়েছি, 6টা অর্গানিজমস মেনে চলে না। এর মধ্যে 1 নম্বর হলো সালমোনেলা টাইফি, 2 নম্বরে ট্রিপোনিয়ামা প্যালাইডা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, লেপ্রি, গনোকক্কা এবং পোরিন প্রোটিন, এরা হচ্ছে কক্স পস্টুলেট মেনে চলে না। ঠিক আছে, মাইক্রোবিয়াম টিবি থেকে কি জানতে হবে? সবচেয়ে বেশি জানতে হবে টিবি থেকে, টিবি ভিরুলেন্স ফ্যাক্টর, প্যাথোফিজিওলজি, রিস্ক ফ্যাক্টর। টিবি থেকে কিছু বাদ দেওয়া যাবে না, সোজা কথা। টিবি সবকিছু ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মন্টাগ টেস্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিসিজি ইন্টারপ্রিটেশন। ডোন্ট ফরগেট মেমোরাইজ দিস থিংস, ওকে? এটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না, ক্লাসে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর হচ্ছে লেপ্রোম্যাটাস লেপ্রোসি এবং টিউবারকুলার লেপ্রোসির পার্থক্যটা একদম মানে সুন্দর করে ছবি দেখে দেখে পড়তে হবে। কারণ আপনি জানেন যে টিউবারকুলার লেপ্রোসিতে ব্যাসিলারি ইন্ডেক্সটা বেশি থাকে, তাই না? না কম থাকে বলেন তো? ব্যাসিলারি ইন্ডেক্স কম থাকে কেন? কারণ এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটি সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়। যে লেপ্রোসিতে বেশি সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভ হয় সেই লেপ্রোসিতে ব্যাসিলাই কম থাকে। ঠিক আছে, এই জন্য বলা হয় টিউবারকুলার লেপ্রোসিতে ব্যাসিলার ইন্ডেক্স 0 থাকে, আর লেপ্রোম্যাটাস লেপ্রোসিতে 5 থেকে 6টা থাকে ব্যাসিলার ইন্ডেক্স। এছাড়া টিউবারকুলার লেপ্রোসিতে একটা ক্লারিটি অফ মার্জিন ভেরি গুড থাকে এবং ডার্ক স্কিন থাকে, সারফেসটা এলিভেটেড থাকে, কপারি রেড থাকে, সেন্ট্রালি হিলিং থাকে, হেয়ার লস থাকে। ঠিক আছে, এগুলো আপনারা একটু পড়ে ফেলবেন। এছাড়া ক্লোস্ট্রিডিয়াম আজকে আলোচনা করব না, ক্লোস্ট্রিডিয়াম একটু লেস ইম্পর্টেন্ট। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স থেকে যদি একটা প্রশ্ন পড়তে চান তাহলে সেটা হবে হচ্ছে গ্যাস গ্যাংগ্রিনের কজগুলো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। গ্যাস গ্যাংগ্রিনের কজগুলো 7টা কজ আছে, একদম ছোটস্থ রাখবেন। এছাড়া ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি থেকে যদি একটা লাইনও পড়তে চান সেটা হচ্ছে যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি কি করে, এটা সিউডোমেমব্রেনাস কোলাইটিস করে। যদি আমরা ক্লিন্ডামাইসিন খাই তাহলে ক্লিন্ডামাইসিন মানে মিসইউজ করলে কিন্তু সিউডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে। ব্যাসিলাস অ্যানথ্রাক্স থেকে যেটা আসে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট পাস্টিউলের ক্রাইটেরিয়াগুলো এবং উইল শর্টার ডিজিজ যে বায়োটেররিজমে ইউজ হয় সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এছাড়া স্টেরাইল পায়োরিয়ার কজগুলো ডেফিনেটলি খুব ভালো করে পড়বেন, আপনাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। টাইফয়েড ফিভারের একটা প্রশ্ন পড়বেন, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড কমপ্লিকেশনস অফ টাইফয়েড ফিভার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা। ভিব্রিও কলেরি থেকে যদি একটা কিছু পড়তে চান সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টিস এবং এটা বায়োকেমিক্যাল রিয়াকশন কি ভিব্রিও কলেরি। হেলিকোব্যাক্টার পাইলোরি যার পর না ইম্পর্টেন্ট, কি কি ক্যান্সার করে, দুটো ক্যান্সার করে, একটা গ্যাস্ট্রিক ক্যান্সার, একটা হচ্ছে মেল্ট লিম্ফোমা বা মিউকোজাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু লিম্ফোমা। ঠিক আছে, সিডোমোনাস থেকে এবারও প্রশ্ন আসছে আপনাদের, এবার এই যে ডিপ্লোমার যে পরীক্ষা হয়ে গেল এখান থেকেও সিডোমোনাসের প্রশ্ন আসছে। আমি প্রশ্নটা বলে দিই কি প্রশ্ন আসছে। 1 নম্বরে আসছে যে সিডোমোনাস কোন কোন ফ্যাকাল্টিতে আসছে, মেডিসিন, সার্জারি, বেসিক, পেডি, সব ফ্যাকাল্টিতে আসছে। ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন নেচার, ইয়েস সিডোমোনাস হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, কারণ এটা সয়েল ওয়াটারে পাওয়া যায়। 10% পিপল এরা ক্যারি করে অ্যাজ এ নর্মোফ্লোরা ইন কোলন। সেকেন্ড পয়েন্ট আসছে হচ্ছে রিকোয়ার স্পেশাল মিডিয়া ফর কালচার, না, একটা সিডোমোনাস যে কোনো অর্ডিনারি কালচার মিডিয়াতে গ্রো করে, 5% শিপ ব্লাডে গ্রো করে, চকলেট অ্যাডারও গ্রো করে, ম্যাককন কিসেও গ্রো করে। এরপর আসছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইট প্রডিউসেস পিগমেন্ট, ইয়েস এরা পিগমেন্টেড অর্গানিজমস এবং এরা পায়োসাইনিন, পায়োভার্ডিন, পায়োরুবিন, পায়োমেলানিন পিগমেন্ট তৈরি করে। এবং তারপরে আসছে এরা বায়োফিল্ম তৈরি করে, ইয়েস এরা বায়োফিল্ম তৈরি করে বলে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টদের কিন্তু ঘন ঘন ব্রঙ্কিকটেসিস হয়। এছাড়া ইন্টেন্সিক্যালি রেজিস্ট্যান্ট টু কার্বাপেনাম, এটা আসলে কনফিউজিং কোশ্চেন, কার্বাপেনাম এরা রেজিস্ট্যান্ট করে কিনা। মাইক্রোবায়োলজির বইগুলোতে বিশেষ করে লেঞ্জে বলা আছে এরা রেজিস্ট্যান্ট করে, কিন্তু ক্যাটজাঙে বলা আছে এরা রেজিস্ট্যান্ট করে না। তো আমি মনে করি যে যেহেতু এরা মাইক্রোবায়োলজি প্রশ্ন সেহেতু লেঞ্জ 15 এডিশনটাকে ফলো করা উচিত। আপনারা এখানে অ্যান্সার দিবেন ডেফিনেটলি এটা রেজিস্ট্যান্ট, কিন্তু এই প্রশ্নটাই যদি আপনার ফার্মাকোলজিতে আসে ডেফিনেটলি এটা ফলস হবে। আচ্ছা গেল, তারপরে প্রশ্ন কি, এরপরে হচ্ছে আমরা ফুড পয়জনিং এর ক্ষেত্রে
আপনাদের শীটে একটা চার্ট দেওয়া আছে। ডায়রিয়ার ক্ষেত্রে যে লেন্সের যে চার্টটা আপনাদের বইতে দেওয়া আছে, ওয়াটারি ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়ার কজ একদম ঠোঁটস্থ করে ফেলবেন, যেমন এন্টারোটক্সিজেনিক ইকোলাই, ভিব্রিও কলেরি, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, ব্যাসিলাস সিরিয়াস, নরো, রোটা, জিআরডি এবং ক্রিপ্টোকক্কাস, এগুলা দিয়ে ওয়াটারি ডায়রিয়া হয়। এই চার্টটা একদম ঠোঁটস্থ করে ফেলবেন। একটা চার্টও যদি পড়েন এটা পড়বেন, ঠিক আছে? ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে আপনাদের আলাদা ক্লাস হবে রেসিডেন্সিতে। ঠিক আছে, আমি অনেক কথা বললাম, অনেক সময় নিলাম আপনাদের। আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, প্রিপারেশন নিতে থাকেন। আর আপনারা কি কি টপিককে আমার কাছ থেকে জানতে চান, আপনাদের কোনো টপিক পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, এই গ্রুপে লেখেন বা ম্যাট্রিক্স গ্রুপে লেখেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। কোনো পড়তে গিয়ে কোনো কনফিউশন বা কোনো ভুল যদি আপনি বের করতে পারেন, ডেফিনেটলি আমরা ওয়েলকাম জানাই। বের করার চেষ্টা করেন। কোনো কনফিউশন আছে কিনা সেটা লিখেন, আমি চেষ্টা করব কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য। সর্বোপরি সুস্থ থাকেন, ম্যাট্রিক্সের সাথে থাকেন, অনলাইন ক্লাস প্রোগ্রামের সাথে থাকেন, ভালো থাকেন। আমি আপনাদের জন্য আজকে দোয়ার কবুলের রাত, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করেন। নামাজ পড়ি, আল্লাহর কাছে পানা চাই, যত পাপ করেছি, গুনাহ করেছি। খোদা হাফেজ, দেখা হবে আগামীকাল। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।